ওকে, সো ওয়েলকাম টু দ্য চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গভর্নমেন্ট জব ভার্সেস প্রাইভেট জব। আপনাদের জন্য কোনটি ভালো? তো আমাদের দেশে অনেকেই ছোটোবেলার থেকে আমরা শুনে আসি যে একটা সরকারি চাকরি পেয়ে গেলেই জীবন সেট। আর অন্যদিকে অনেকেই বলে যে প্রাইভেট সেক্টরে ভালো স্কিল থাকলে অনেক বেশি স্যালারি বা গ্রোথ পাওয়া যায়। তাহলে আসলে অরিজিনাল কোনটা? সবাই কি চাকরির প্রস্তুতি নেবে নাকি প্রাইভেট জব করবে আর কি? কোনটা বেটার? তো আজকের ভিডিওতে এটাই আমরা ডিসকাস করব যে বাস্তবে দুটো চাকরির সুবিধা অসুবিধা পার্থক্য বা কোনটা তোমার জন্য ভালো সেটাই আমরা ডিসকাস করব। তো সবার ফার্স্ট আমাদের জানতে হবে যে গভর্নমেন্ট জব কী, যে সরকারি চাকরি কী জিনিস। তো গভর্নমেন্ট জব হলো এমন একটি চাকরি যেখানে তুমি কেন্দ্র সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরি করতে পারো, মানে সরকারি ডিপার্টমেন্টে তুমি কাজ করবে। সেটা প্রাইভেট সেক্টর ইউনিট হতে পারে, যেরকম ধরো তোমার প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো হয় সেগুলো হতে পারে, বা পিজিসিএল এর মতো কাজ হতে পারে, মানে ডিপার্টমেন্ট হতে পারে, বা রেল হতে পারে। এসএসসি দিয়ে তুমি কিছু যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারো, ইউপিএসসি দিয়ে যেতে পারো, বা বিভিন্ন রকম ডিফেন্সের তুমি যেতে পারো, যে পুলিশ হতে পারে সেটা, বা আর্মি, নেভি, এয়ারফোর্স, এগুলো যে গভর্নমেন্ট জব, বা গভর্নমেন্ট হসপিটালে কাজ করতে পারো, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারো। এই ধরনের যে প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করে তারা হচ্ছে গভর্নমেন্ট জব করে। এবার আমাদের জানতে হবে যে প্রাইভেট জবটা কী। এবার প্রাইভেট জব মানে হচ্ছে কোনো একটা পার্সোনাল লোক বা মানে ইন্ডিভিজুয়াল লোক বা কিছু গ্রুপ অফ লোক মিলে কোনো একটা কোম্পানি বা স্টার্ট আপ চালু করেছে, বা কোনো কর্পোরেট অর্গানাইজেশন, কর্পোরেট বলতে যারা মানে বড় লেভেলে কাজ করছে আর কি, যাদের কাছে ম্যান পাওয়ারটা বেশি আছে, মানি পাওয়ারটা বেশি আছে তারা, এবং যারা বিভিন্ন দেশে কাজ করে সেই সমস্ত কোম্পানিকে বলা হয় মাল্টি ন্যাশনাল কোম্পানি। ধরো সেটা কোনো আইটি কোম্পানি হতে পারে, বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানি হতে পারে, বা বিভিন্ন হসপিটাল হতে পারে। যেরকম ধরো বড় বড় যে সমস্ত হসপিটালগুলো, তুমি যদি বাইরে কোনো টিয়ার 1 সিটিতে আসো, যে কোনো রকম ক্যাপিটাল অফ এনি স্টেট তুমি যদি যাও, যে সমস্ত হসপিটালগুলো পাবে, সেই হসপিটালগুলো বা প্রাইভেট ব্যাংক যেরকম এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, এই ধরনের ব্যাংক যেগুলো আছে, যে বড় বড় ব্যাংক আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রাইভেট জব। এখানে যদি কেউ কাজ করে প্রাইভেট জব, বা কোনো হোটেল হতে পারে সেটা, বা কোনো স্টার্ট আপ হতে পারে, বা এডুকেশনাল কোম্পানি হতে পারে, বা কোনো সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি হতে পারে, মানে নানান রকম কোম্পানি যে সমস্ত আছে আর কি, সেগুলোই। ঠিক আছে? তো ছোটো থেকে বড় সবগুলোই তোমার প্রাইভেট জবের আন্ডারে পড়ে, যদি সেটা গভর্নমেন্টের না হয়ে থাকে। এবার সেই ক্ষেত্রে সেই মানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে তুমি যদি কাজ করো, বিভিন্ন রকম ছোটো থেকে বড়, তাহলে হয়তো ওয়ার্ক এনভায়রনমেন্ট আলাদা হবে। তো সেইখানে তোমাকে সেইভাবে মানিয়ে নিয়ে তোমাকে কাজ করতে হবে। এবার আমাদের জানতে হবে গভর্নমেন্ট জবের সুবিধা কী। ঠিক আছে? তো গভর্নমেন্ট জবের সুবিধা হচ্ছে সবার থেকে যেটা মেইন বড় সুবিধা, দ্যাট ইজ তোমার জব সিকিউরিটি। মানে সরকারি চাকরির সবার থেকে বড় সুবিধা হচ্ছে মানে জব সিকিউরিটি। এর থেকে বড় কিছু হয় না। তখন জব সিকিউরিটি যদি তোমার থাকে, তোমার অটোমেটিকলি সেখানে তোমার মাথায় টেনশন কম থাকবে, যে আমার জব যাওয়ার টেনশন নেই। সুতরাং আমি যেটুকু কাজ, সেইটুকু যদি কাজ আমি মন দিয়ে করি, তাহলে আবার বাকি লাইফটা আমার সুন্দরভাবে কাটবে। সাপোজ তোমার কাছে জব সিকিউরিটির ক্ষেত্রে কী হচ্ছে, যে 24 আওয়ার্স আমরা সবাই পাই। সবার জীবনে 24 ঘন্টা রয়েছে। সেখানে একটা হেলদি লাইফস্টাইল চালাতে গেলে পরে আমাকে 8 ঘন্টা ঘুমের জন্য দিতে হবে, বা হেলথের ওপরে দিতে হবে। 8 ঘন্টা আমি যদি কাজ করি, বাকি থাকলো আমার 8 ঘন্টা। সেই 8 ঘন্টায় তুমি তোমার লাইফটা এনজয় করতে পারবে। তো অবভিয়াসলি তোমার লাইফ তুমি যদি এনজয় করতে চাও, এই 8 ঘন্টার মধ্যে করতে পারো, তোমার জীবনটা খুবই সুন্দরভাবে হেলদি ওয়েতে যাবে। এবং যে তোমার মানসিক যে চাপ, সেইখানে তোমার মানসিক চাপ খুবই কম থাকবে। এবার তার সাথে তুমি যদি আমি প্রাইভেট জবের তুলনা করি, তাহলে পরে সেখানে ধরো প্রাইভেট জবে কোনো কী বলবো, কোম্পানি ধরো মার্কেট ডাউন আছে। মার্কেট যদি ডাউন থাকে তাহলে পরে কোম্পানি লস হবে। সেই ক্ষেত্রে তোমারও চাকরি যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যেরকম ধরো আজকে তোমার বাড়িতে চাকরি চলে গেছে, তোমার বাড়িতে কেউ কাজ করে। তো তোমার কাছে যদি
মান্থলি যে ইনকামটা তুমি করছো সেই টাকা যদি না থাকে, তুমি তোমার যে বাড়িতে যে কাজ করছে তুমি তাকে কীভাবে স্যালারি দেবে? বা কারো যদি গাড়ির ড্রাইভার থাকে তাহলে সে ড্রাইভারকে কীভাবে স্যালারি দেবে? তার তার তো নিজেরই চাকরি চলে গেছে। তো দিস ইজ হাউ যে আমাদের প্রাইভেট এনভায়রনমেন্ট কাজ করে আর গভর্নমেন্ট এনভায়রনমেন্ট কাজ করে। তো অবভিয়াসলি গভর্নমেন্ট জবে এই জিনিসটার উপরে কোনো কিছু হয় না। হুম। এবার অনেকে বলবে যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার কারাপশন থাকে, ওখানে এক্সট্রা ইনকাম থাকে, কিন্তু সেগুলো পুরোটাই ইললিগাল। এগুলো ধরে চলা আমাদের উচিত না, এবং আস্তে আস্তে যদি সবাই মিলে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কারাপশনটা সরাতে হবে। গভর্নমেন্ট এর উপরে কাজও করছে। যাই হোক, গভর্নমেন্ট জব পেলে পরে আলটিমেটলি তোমার যে জব সিকিউরিটি সেটার জন্য তোমার কী হবে, মেন্টাল পিস থাকবে এবং হেলদি একটা লাইফস্টাইল তোমার গড়ে উঠবে। এবার আমাদের জানতে হবে যে ইনকামটা কী আছে গভর্নমেন্ট জবের। তো আমি যেরকমটা বললাম, স্টেবল ইনকাম, কোনো চাপ নেই, মানে পে স্কেলও ঠিকঠাক আছে। এবার ইনক্রিমেন্ট যেটা আছে, ইনক্রিমেন্টও প্রতি মানে ইয়ারলি হতে থাকে ইনক্রিমেন্ট, এবং কিছু দিন পর পর গভর্নমেন্ট থেকে একটা যে আমাদের যে ইনফ্লেশন সেটাকে যাতে বিট করতে পারে তার জন্য কিছু স্কিম আছে। সেই স্কিমের অনুসারে আমাদের পে কমিশন অনুসারে আমাদের স্যালারি সবারই বাড়ে যারা গভর্নমেন্ট জব করে। ঠিক আছে? তো এর জন্য মাসিক যে তোমার ইনকাম সেটা নিয়ে কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। এবার যদি গভর্নমেন্ট তোমাকে গ্যারান্টি দিচ্ছে যে তোমার কাছে জব থাকবেই, মানে ফিক্সড স্যালারি যদি থাকে, তখন তোমার বেনিফিট কোথায় হচ্ছে, তোমাকে যে ব্যাংক আছে, ব্যাংকগুলো তোমাকে লোন দেবে। লোন দেওয়ার জন্য, লোনের জন্য তোমাকে কোনো রকম কোনো চাপ নিতে হবে না। ধরো তুমি বাড়ি করবে বা যে কোনো রকম লোন হতে পারে, পার্সোনাল লোন, হোম লোন, কার লোন, সব কিছুতেই তোমার বেনিফিট আছে। যদি সেটা আবার ব্যাংকের জব হয় তাহলে পরে তোমার পার্সোনাল যদি কার লোনও নাও, সেখানেও ইন্টারেস্ট খুবই কম ব্যাংক এমপ্লয়িদের জন্য। ঠিক আছে? এটা একটা বেনিফিট হতে পারে। এবার আমরা দেখতে পারি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কীরকম আছে। তো গভর্নমেন্ট জবে অবভিয়াসলি যে মানে ফিক্সড, বেশিরভাগ ক্ষেত্রেই আর কি ফিক্সড তোমার অফিস টাইমিং এটা তোমার ফিক্সড হচ্ছে। তারপরে তোমার উইকলি অফ থাকে। উইকলি যদি অফ থাকে মানে হচ্ছে তোমার বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে স্কুলগুলোতে বা তোমার যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের জব আছে সেখানে তো উইকলি 5 দিন কাজ করা হয় এবং 2 দিন অফ থাকে, এবং যেগুলোতে 2 দিন নেই সেগুলোতে 1 দিন অফ আছে। সুতো সো সো সুতরাং তোমার মানে উইকলি অফ আছে। এর সাথে কি আছে যে তুমি 8 ঘন্টা যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকো, এর বেশি তোমাকে কেউ কাজ করাবে না ম্যাক্সিমাম। কিন্তু তুমি যদি প্রাইভেট জবে কাজ করো সেই জায়গাটা তোমার 8 থেকে 10 ঘন্টা হতে পারে, ইভেন 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত অনেক কোম্পানি আছে কাজ করে, সেগুলো ইললিগাল। কিন্তু এমপ্লয়ি সেখানে ছাড়তে পারে না ডিউ টু তার হয়তো কোনো ব্যাংকের ইএমআই রয়েছে বাড়িতে, বা কোনো প্রবলেম রয়েছে, তার জন্য ফ্যামিলি প্রেশার হলো বা বিভিন্ন রকম রেসপন্সিবিলিটির জন্য অনেক প্রাইভেট এমপ্লয়ি কী হয় যে 12 থেকে 14 ঘন্টা কাজ করার পরেও জব ছাড়তে পারে না। কিন্তু সেই জায়গায় যদি কেউ গভর্নমেন্ট জব করে সে 8 ঘন্টার বেশি কাজই করবে না। ঠিক আছে? 5 দিন 8 ঘন্টা, মানে আমি যদি উইকলি দেখি তাহলে অ্যাপ্রক্সিমেটলি তোমার 40 আওয়ার্সের অ্যাপ্রক্স তোমার একজন কাজ করে। কিন্তু সেখানে যদি তুমি প্রাইভেট জব করো এটা 60 আওয়ার্সের আশেপাশে চলে আসে তোমার। এক্সট্রা লোড নিয়ে বলছি আমি। এক্সট্রা যেগুলো কাজ হয় সেই কাজ নিয়ে বলছি। তো অবভিয়াসলি কিন্তু যদি তুমি ডিফেন্সে কাজ করো, ধরো পুলিশ বা আর্মি, নেভি, এয়ারফোর্স, বা তুমি যদি রেলওয়েতে কাজ করো বা কোনো মেডিকেল সার্ভিসে কাজ করো বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কোনো কাজ করো, তাহলে কিন্তু মেডিকেল এনি কাইন্ড অফ এমার্জেন্সিতে তোমার এমার্জেন্সি ডিউটি পড়তে পারে। সেখানে ওয়ার্ক প্রেশার বা ওয়ার্কিং আওয়ার একটু বেশি হতে পারে। তো তার জন্য এটা একটু মেনটেন করতে হবে। অবভিয়াসলি তুমি তারপরে সোশ্যাল রেসপেক্ট পাবে। মানে আমাদের সমাজে সরকারি চাকরিকে এখনও অবভিয়াসলি, যেহেতু তুমি সমাজের অনলি 2% মধ্যে আছো, মানে 100 জনের মধ্যে জেনারেলি 2% লোক আমার গভর্নমেন্ট জব করে। তোমার এরিয়াতে দেখে নেবে যে বেশিরভাগ ক্ষেত্রেই 2%ই হয় আর কি সেটা। ঠিক আছে? তো অবভিয়াসলি তুমি একটা সোশ্যাল রেসপেক্ট তো পাবেই সেখানে। যদি মজার ছলে বলি তো বিয়ে করতে কোনো প্রবলেম হবে না কারোরই। ঠিক আছে? তো লোন, ওই সব কিছু লোন বা সামাজিক যে কোনো জায়গায় যা কিছু হলো, বড় কোনো ফ্যামিলি ফাংশন, সব জায়গায় তোমার একটা সোশ্যাল রেসপেক্ট পাবে। সুতরাং এটা একটা বড় কারণ হতে পারে গভর্নমেন্ট জব করার জন্য। এবার যদি বলি রিটায়ারমেন্টের সময় কী হয়, এবার রিটায়ারমেন্টের সময় তোমার এখানে থাকে প্রভিডেন্ট ফান্ড থাকে। ঠিক আছে? যে প্রভিডেন্ট ফান্ড, দ্যাট ইজ পিএফ থাকে। পিএফের পরে কী হয়, গ্র্যাচুইটি থাকে। যে তুমি যে এত বছর ধরে একটি গভর্নমেন্ট অর্গানাইজেশনে তুমি কাজ করলে সেখানের জন্য গ্র্যাচুইটি পেলে। এরপরে কী আছে, তোমার এক্সট্রা পেনশন পাবে তুমি, পেনশন বেনিফিট আছে।
বেনিফিট রয়েছে। ঠিক আছে? এগুলো তবে পেনশন বেনিফিটটা এটা তোমাকে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম। কিন্তু পিএফ আর গ্র্যাচুইটিতে তোমার একদম ফিক্সড এবং অনেকটা বড় অ্যামাউন্টের টাকা তোমরা নিয়ে যেতে পারো। এবং এই পেনশন সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে অবভিয়াসলি গভর্নমেন্ট ব্যাকড বাই গভর্নমেন্ট। ঠিক আছে? সুতরাং এখানে কোনো রকম তোমার কোনো রকম কোনো প্রবলেম হয় না। তো এরপরে যদি বলি যে কীরকম কী ব্যাপার আছে কম্পিটিশনের উপরে, তো প্রচণ্ড কম্পিটিশন, এটা তো একদম ঠিকই। অবভিয়াসলি এত ভালো বেনিফিট পেলে পরে পুরো দেশের যারা আছে সবাই গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করবে। সুতরাং এইখানে একটা মানে কি বলবো ডিমেরিট, সেটা হচ্ছে টাইম। মানে টাইমটা খুবই বেশি লেগে যায় কিসের জন্য? প্রিপারেশনের জন্য। যারা ধরো তোমরা যদি কেউ প্রিপারেশন করে থাকো, তোমরা দেখবে অনেকেই আছে যারা হয়তো এজ লিমিট কারো 30 বা কোনো জায়গায় হয়তো 28। তো সেই অনেক ছেলেমেয়ে 28 বা 30 বছর বয়সে গিয়ে চাকরি পাচ্ছে। কিন্তু অনেকেই আছে যে 28 বা 30 পার করে যাচ্ছে কিন্তু তাও চাকরি পাচ্ছে না। হয়তো সে তার জীবনের শেষে গিয়ে কোনো জায়গায় গিয়ে কোনো একটা পার্টিকুলার এক্সামে সে কোথাও হয়তো এজ লিমিট আছে 35, কথার কথা বলছি আমি, উইদাউট এনি রিল্যাক্সেশন বলছি, ঠিক আছে? তো সেখানে গিয়ে হয়তো পেলো, বা এখন স্টেট গভর্নমেন্টের আমি যদি ওয়েস্ট বেঙ্গলে বলি 40 করা আছে মানে আপার এজ লিমিট কিছু কিছু জবে। তো হয়তো সেই লোকটি মানে বা ছেলেটি বা মেয়েটি 40 বছর বয়সে গিয়ে জব পেলো। তো সেইখানে একটা টাইম টেকিংটা এই জায়গাটা একটু বেশি আর কি। যাদের আমি বলবো যে ফ্যামিলিতে ফাইন্যান্সিয়াল প্রেশার একটু কম আছে, মানে একটু ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল ফ্যামিলি, তো তাদের বলবো যে গভর্নমেন্ট জবের জন্য একটু প্রিপারেশন নাও। আর যারা একটু লোয়ার মিডল ক্লাস থেকে এসছো তাদের তো অবভিয়াসলি অপশনই নেই, তোমাকে 1 বা 2 বছর চেষ্টা করতে হবে গভর্নমেন্ট জবের জন্য। তারপর না হলে তোমার প্রাইভেট জবের দিকে মুভ করতে হবে। এটা একদম মানে কি বলবো বেসিক, তোমাকে করতেই হবে, আদারওয়াইজ তুমি সাপোর্ট করতে পারবে না ফ্যামিলিকে। এবার যদি বলি সিলেকশন প্রসেস কী আছে, তো সিলেকশন প্রসেস লম্বা হতে পারে। জানোই তোমরা সবাই সরকারি চাকরির অনেক ধাপ থাকে, যে নোটিফিকেশান হয় প্রথমে, তারপরে হয় ওখান থেকে অ্যাপ্লিকেশান থেকে হয় টিয়ার 1 এক্সামিনেশান, দ্যাট ইজ তোমার প্রিলিমিনারি এক্সামিনেশান হয়। এইখান থেকে তোমার মেইনস পরীক্ষা হয়, দ্যাট ইজ তোমার সেকেন্ড এক্সাম। দেন যদি সেটা ডিফেন্সের হয় তাহলে তারপরে একটা আসবে ফিজিক্যাল টেস্ট তোমার। ফিজিক্যাল টেস্ট বা তোমার যদি কোনো টেকনিক্যাল বা মানে কি বলবো স্পেসিফিক ডিপার্টমেন্টের কোনো পরীক্ষা হয়, সেখানে তোমার স্কিল টেস্ট হতে পারে। তারপরে কি হবে? তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে কি হবে? তোমার মেডিকেল টেস্ট হবে। তারপরে তোমার ফাইনাল রাউন্ডের রেজাল্ট আসবে, ফাইনাল রেজাল্ট আসবে। আর তারপরে তোমার জয়েনিং হবে। এটা হচ্ছে নর্মাল প্রসেস। তো এই প্রসেসটা হতেই সাধারণত ব্যাংকে হচ্ছে তোমার 6 থেকে 8 মাস টাইম লাগে, এবং বাকি যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে মিনিমাম তোমার 12 মাস ধরে চলো আর কি। 12 মাস মানে 1 বছর। আর কিছু কিছু পরীক্ষা আরও বেশি লাগে, 18 মাসের মতো লাগে। তো এইবার এই জিনিসটা টাইমলাইনটা একটু বেশি। তো সেইখানে একটু তোমাকে ধৈর্য এবং কি বলবো মোটিভেশন মানে বা নিজের উপরে নিয়ে চলতে হবে। ঠিক আছে? তো তোমাকে তার জন্য একটা ব্যাকআপ প্ল্যান অবভিয়াসলি রেডি রাখতে হবে। যদি না হয় তখন কী হবে? এবার প্রমোশন কী আছে? তো অবভিয়াসলি গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবে সব কিছু ধীরে ধীরে হয়, কিন্তু স্টেবিলিটির সাথে হয়। তো প্রমোশনটা একটু খুব স্পিডে হবে না, বাট হবে, কিন্তু ধীরে ধীরে হবে। ঠিক আছে? এটা অনেক সময় ভিতরে ইন্টারনাল পলিটিক্স চলতে পারে, বা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে যে সরকারে কে আছে, তখন সেই হিসাবে সরকারি কোষাগারে কতটা টাকা আছে সে সমস্ত জিনিস ডিপেন্ড করে, তারপরেই প্রমোশন হয়। আর যদি বলি ট্রান্সফারের ব্যাপারে, তাহলে কিছু চাকরির ক্ষেত্রে তোমার অন্য জেলা বা অন্য রাজ্যে দূরবর্তী এরিয়াতে তোমাকে ট্রান্সফার হতে পারে, কিন্তু তার জন্য তোমাকে পরিবারের থেকে দূরে থাকতে হবে। কিন্তু কিছুটা টাইম যাওয়ার পরে অনেক চাকরিতেই আছে যে নিজের ডিস্ট্রিক্ট না হোক, যে পাশের ডিস্ট্রিক্টে তোমার ট্রান্সফার নিয়ে নেওয়ার একটা চান্সেস থাকে। তবে রেল, ব্যাংক, ডিফেন্স, এই যেগুলো আমি বললাম এমার্জেন্সি সার্ভিসেস, সেখানে একটু তোমার ডিফিকাল্ট হতে পারে। তবে চাকরি চুজ করা বা জয়েন করার আগে তোমরা একটু ট্রান্সফার পলিসিতে কী আছে সেই ডিপার্টমেন্টে দেখে নেবে। ঠিক আছে? এবার আমরা ডিসকাস করব যে প্রাইভেট জবের কী কী বেনিফিট আছে। তো সবার থেকে মেইন যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে দ্রুত কেরিয়ার স্টার্ট করা যায়। তার মানে হচ্ছে সাধারণত যে আমি কি বললাম গভর্নমেন্ট জবের ক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার ধরে নিচ্ছি আমি, 1 ইয়ার লাগছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। সেইখানে একটা ছেলে যদি প্রাইভেট জবে ঢুকতে চায়, সে মিনিমাম 1 থেকে 2 মাসের মধ্যে যদি ভালো করে ট্রাই করে, মান্থস,
তাহলে পরে সেই প্রাইভেট জবে ঢুকতে পারে, যদি তার মধ্যে সেরকম ক্যাপাবিলিটি থাকে। তার জন্য প্রাইভেট জবের জন্য মেইন কী লাগে? কুইক লার্নিং, এটা আমি আগেও বলেছি। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে বেনিফিট। তো প্রাইভেট জবে ঢোকার জন্য তোমার কাছে যদি স্কিল থাকে, একটা রেজিউমে ক্রিয়েট করে নাও, রেজিউমে যদি তৈরি করে নাও, তারপরে তুমি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিয়ে দেন যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে পরে হয়ে যাবে। এবং এরকম না যে তুমি অ্যাপ্লাই করলেই প্রাইভেট জব পেয়ে যাবে, তার জন্য তোমার কিছু টাইম লাগবে। ধরো তুমি 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করলে ১ম ৯টাতে তুমি রিজেক্ট হয়ে গেলে। তার মানে এটা না যে তুমি মানে কী বলবো ডিমোটিভেটেড হয়ে গেলে, সেটা না। তারপরে হয়তো ১০ নাম্বার যে আমার কোম্পানিটা, সেখানে কিন্তু আমার সিলেকশন হলো উইথ আ গুড প্যাকেজ। তো এটাও হতে পারে, কিন্তু টাইম খুবই কম। যে তোমার প্রাইভেট কোম্পানিতে হচ্ছে হায়ারিং বা ফায়ারিং দুটোই খুবই ফাস্ট হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি কারো যদি তোমাকে লে অফ করার থাকে, সেও ফাস্ট হবে। সবসময় ডিসিশন টা ফাস্ট হয় প্রাইভেট জবে, ঠিক আছে? তো এর থেকে আরেকটা জিনিস কী আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার স্যালারি গ্রোথ। তো স্যালারি গ্রোথ প্রাইভেট জবে খুবই, মানে কি বলবো, এটা হাই হওয়ার চান্সেসটা খুব বেশি। বা তুমি যদি এভারেজ কাজ করো তো এভারেজ পাবে। মানে প্রাইভেট জব ইজ, আমি বলবো, মোর অর লেস ইকুইভ্যালেন্ট টু, মানে বিজনেসের মতো অনেকটা। যে তুমি যদি ভালো করে কাজ করো, তোমার যদি স্কিল থাকে, কোম্পানি ভালো হয়, কোম্পানির প্রফিট হচ্ছে, সেইখানে তোমার ইন্ডাস্ট্রি যদি ঠিকঠাক থাকে, ইন্ডাস্ট্রিতে এবার তোমার কোম্পানি যে সার্ভিস দিচ্ছে বা প্রোডাক্ট বিক্রি করছে, সেই প্রোডাক্টের যদি ডিমান্ড থাকে, তাহলে পরে তোমার একটা স্যালারি গ্রোথের চান্সেস খুবই বেশি রয়েছে। এবার অবভিয়াসলি তোমার কাছে সেই নেগোসিয়েশন পাওয়ার থাকতে হবে। অবভিয়াসলি তোমার এক্সপিরিয়েন্স অনেক কিছু ডিপেন্ড করবে। এমন না যে তুমি জয়েন করেই একদম গ্রোথ পেয়ে যাবে, সেটা না। তবে হ্যাঁ, যে গভর্নমেন্ট জবের তুলনায় অনেক তাড়াতাড়ি স্যালারি গ্রোথ হয়। এবার তোমার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে প্রাইভেট জবে, মানে তুমি যখনই একটা কাজ রিপিটিটিভভাবে কাজ করবে, সেখানে খুবই জলদি স্কিল ডেভেলপমেন্ট হবে আর কি। তো প্রাইভেট কোম্পানিতে কাজ করলে অবভিয়াসলি নতুন টেকনোলজি আসবে, নতুন মেশিন আসবে, নতুন সফটওয়্যার প্রসেস, এগুলো শিখতে পারবে। নতুন নতুন ক্লায়েন্ট আসবে, তো ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের যে এক্সপিরিয়েন্স, সেগুলো তুমি শিখতে পারবে। তো মানে ডেডলাইন এবং যে বাস্তব যে প্রজেক্ট, সেটা টোটাল, মানে কিভাবে তুমি ফাস্ট কাজ করবে এবং প্রফেশনাল স্কিল কী, সেটা তৈরি হতে পারে। ঠিক আছে? এবং বিশেষ করে ধরো আইটি হলো বা ফাইন্যান্স, সেলস, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত কেসে যদি এবং স্টার্টআপে যদি হও, তাহলে খুবই ফাস্ট তোমার তাড়াতাড়ি জিনিস শিখতে পারবে এবং স্কিল ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে? এবার যদি বলি প্রমোশন আর জব সুইচ, তাহলে জব সুইচ আর প্রমোশনের ক্ষেত্রে বেনিফিটটা কি প্রাইভেট জবে? যে ধরো তুমি কোম্পানি নাম্বার 1-এ আছো, আগের আগের স্লাইডে যেটা আমি বললাম, যে তোমার কেরিয়ার গ্রোথটা খুব সুন্দর হবে, পয়সা তাড়াতাড়ি বাড়বে, স্যালারি তাড়াতাড়ি বাড়বে। কিন্তু দেখা গেলো তোমার কোনো এক কারণে তোমার স্যালারি হচ্ছে না, কিন্তু তুমি জানো যে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে। তাহলে তুমি কী করতে পারো? কোম্পানি 1 থেকে কোম্পানি 2-তে যেতে পারো। সেইখানে যদি তুমি চলে যাও, তাহলে সুইচ করলে পরে অবভিয়াসলি দ্য মার্কেট হিসেবে আর কি, তোমার 20% থেকে 30% হাইক, এটা হচ্ছে বেয়ার মিনিমাম। মানে তুমি যদি কোম্পানি চেঞ্জ করো, ঠিক আছে? তো সেইখানেই তোমার কোম্পানি চেঞ্জ করলে পরেই তোমার প্রমোশনটা হয়ে যাবে। দেখা গেল তুমি এখানে, আমি যদি আইটি সেক্টরে হিসাবে এক্সাম্পল দিই, তুমি কোনো এক কোম্পানিতে সিনিয়র ডেভেলপার রয়েছো। তো সেখান থেকে তুমি জব সুইচ করবে, তাহলে পরে তুমি পরের কোম্পানিতে টিম লিড হয়ে যাবে বা ম্যানেজার পদে যেতে পারো। বা ধরো কোনো কোম্পানিতে তুমি নর্মাল ডেভেলপার হিসেবে কাজ করছো, তো তুমি সেখান থেকে একটা সুইচ করবে, তুমি সিনিয়র ডেভেলপার হয়ে যাবে। অবভিয়াসলি সিনিয়র ডেভেলপারের সঙ্গে তোমার, বা তুমি যে টিম লিড হয়ে যাও, সেখান সঙ্গে তোমার একটা 20 থেকে 30% তোমার মিনিমাম হাইক হবে। এর ওপরেও যদি তোমার নেগোসিয়েশন পাওয়ার বেশি থাকে অবভিয়াসলি, বা কোম্পানির যদি সেই স্যালারিটা প্রোভাইড করার ক্যাপাসিটি থাকে, তোমার সেই ইনক্রিমেন্টটা তাড়াতাড়ি হবে। এবার যদি বলি আর কী হতে পারে, ধরো কেরিয়ার অপশনস প্রাইভেট জবে অবভিয়াসলি তোমার বেশি আছে। যে তুমি কোথায় যাবে সেটা তোমার উপরে। যে তুমি স মানে এরকম না যে গভর্নমেন্ট জবে কীরকম হয়, ধরো তুমি, আমার এক্সাম্পল দিচ্ছি, এসএসসি, সিজিএল পরীক্ষা দিলে,
এবার এসএসসি সিজিএল পরীক্ষা দিয়ে তুমি কী করবে? তুমি কাস্টমসে যাবে, না পোস্ট অফিসে কাজ করবে, না ইনকাম ট্যাক্সে কাজ করবে, সেটা তুমি জানো না। সেটা ডিপার্টমেন্ট, মানে সেখান থেকে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার সেইভাবে ঠিক হবে। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে কী হয়, যে তুমি সফটওয়্যারে যাবে, না সেলসে যাবে, না এইচআরে যাবে, না ডিজিটাল মার্কেটিং, ব্যাংকিং, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, অনেক কিছু ডিপার্টমেন্টে কাজ আছে। ইভেন মানে আমি তো বলে শেষ করতে পারবো না, যে অ্যাকাউন্টিং থেকে শুরু করে হেলথ কেয়ার, লজিস্টিক্স, হসপিটালিটি, মানে কী বলবো যে, এবং ইভেন মিডিয়া পর্যন্ত, যে মিডিয়ার যে তুমি নিউজ দেখছো, দেখছো সেগুলো, ইভেন এই যে তুমি পড়ানো, তো সেই এডুকেশন ডিপার্টমেন্টে, এডুকেশন ইন্ডাস্ট্রিতে অবশ্য তুমি এন্ট্রি নিতে পারো। তো মানে মানে অনেক, মানে বলে শেষ করা যাবে না যে ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? তো এতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, তো যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি কেরিয়ার অপশন অবভিয়াসলি বেশি। তুমি আজকে ধরো কোনো একটা তুমি মিডিয়াতে আমি আজকে কাজ করছো, তোমার আজকে কাজ পছন্দ হচ্ছে না, তুমি সেলসে চলে গেলে, এটা তোমার যদি সেলসের স্কিল থাকে, অবভিয়াসলি তুমি সেখানে সুইচ করতে পারবে। তো অবভিয়াসলি সব কিছুর জন্য একটা জিনিস মেইন দরকার, সেটা হচ্ছে স্কিলস থাকলে সব হবে। আর এখানে তোমার যেহেতু তুমি চেঞ্জ করতে পারবে, সুতরাং তোমার হাতে পাওয়ারটা বেশি থাকে, যে জব সুইচ করলে বা তোমার লোকেশন তুমি চেঞ্জ করতে চাও। তুমি আজকে সাপোজ তুমি কলকাতাতে আছো, তুমি তোমার বাড়ির লোকেশনে যেতে চাও, তোমার বাড়ি কলকাতায় না, তাহলে অবভিয়াসলি তুমি জব চেঞ্জ করে দিলে, তোমার লোকাল এরিয়াতে কোনো চাকরি মানে আই মিন চুজ করে নিয়ে ওখানে চলে গেলে। তো এটাতে তোমার হাতে পাওয়ারটা থাকে, নট যে এরকম গভর্নমেন্ট জব না, যে তোমার আজকে তুমি এক ডিস্ট্রিক্টে আছো বা অন্য রাজ্যে আছো, সেখানেই তোমায় গভর্নমেন্ট বলেছে যেতে হবে, সেরকম না। তো পাওয়ার অবভিয়াসলি প্রাইভেট জবে তোমার হাতে। এবার প্রাইভেট জবের অসুবিধা কী আছে সেটা দেখে নিই। তো প্রাইভেট জবের অসুবিধা হচ্ছে জব সিকিউরিটি কম। তো তোমাকে কি বললাম, যে প্রাইভেট জব কোম্পানিতে, কোম্পানি যদি লসে থাকে, তাহলে কোম্পানি ক্লায়েন্ট লস করছে, প্রোডাক্ট লস হচ্ছে, মানে তোমার সেল হচ্ছে না, আলটিমেটলি কোম্পানির কাছে পয়সা আসছে না। সেইখানে তোমার একটু চাপ হতে পারে। অবভিয়াসলি যদি সেই কোম্পানি যদি এমএনসি হয় বা বড় কোম্পানি হয়, লার্জ কোম্পানি, তো সেইখানে চাপের পরিমাণ এটা একটু কম আছে। কিন্তু তুমি যদি স্টার্ট আপে কাজ করো, যে কোনো রকম স্টার্ট আপ হতে পারে, স্টার্ট আপ কোম্পানিতে কাজ করলে পরে তোমার চাপটা কিন্তু খুব বেশি, চাপের পরিমাণ খুব বেশি। যে এমার্জেন্সি ফান্ড যদি কোম্পানির কাছে না থাকে, তাহলে পরে তোমাকে যখন তখন বার করে দিতে পারে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিজেদের কাছে প্রতি মাসে যখন স্যালারি ঢুকবে, তখন তারপরে নিজেদের জন্য একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। তারপরে আর কি আছে, প্রাইভেট জবের ক্ষেত্রে আমার ওয়ার্ক প্রেশারটা দেখতে হবে। ওয়ার্ক প্রেশার, ঠিক আছে? যে ওয়ার্ক প্রেশারের ক্ষেত্রে কীরকম ওয়ার্ক প্রেশার হয়, ধরো কোনো একটা কাজ পার্টিকুলারলি সেলস ডিপার্টমেন্ট হতে পারে, আইটির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, যে প্রতিটা জিনিসের ক্ষেত্রে তোমাকে একটা টার্গেট বা ডেডলাইন দেওয়া থাকবে। তো সেই ডেডলাইন হিসাবে, ক্লায়েন্টের প্রেশার হিসাবে তোমাকে কাজ করতে হবে। তো কিছু কোম্পানিতে মানে অনেক সময় ধরে লং আওয়ার্সে কাজ করতে হবে। ধরো ডেডলাইন তোমার নর্মাল কাজের টাইম হচ্ছে 8 ঘন্টা, কিন্তু ক্লায়েন্টের ডেডলাইন কালকে পরশু আছে, তখন তোমাকে হয়তো 12 ঘন্টার মধ্যে, মানে পার ডে 12 ঘন্টা কাজ করতে হবে, এরকমও হতে পারে। তো সেইখানে তোমাকে আরও দেখতে হবে কি, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যে সবসময় ভালো হবে প্রাইভেট জবে, তার কোনো মানে নেই। হয়তো উইকেন্ডে কল করতে পারে বা কোনো কাজ করতে পারে, এই জিনিসগুলো দেখতে হবে। তো তার সাথে কি করতে হবে, যে বললাম ভালো নয়, এর সাথে হচ্ছে তোমাকে রিটায়ারমেন্টের জন্য যে ফান্ড, রিটায়ারমেন্ট সিকিউরিটি তোমাকে তৈরি করতে হবে। যে রিটায়ারমেন্টের জন্য আমার যে একটা পার্টিকুলার প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার সবসময় ইপিএফ থাকে। বেশিরভাগ প্রাইভেট জবই তোমার যদি ঠিকঠাক কোম্পানি হয়, তোমাকে ইপিএফ দেবে, তোমার গ্র্যাচুইটি দেবে, আর ইন্স্যুরেন্সও দেবে, ঠিক আছে? এবার সেগুলো তোমাকে নিজের থেকে বুঝে নিতে হবে। আর তাই নিজের জন্য যে কিন্তু এই জিনিসগুলো যে দেবেই, তার কোনো গ্যারান্টি নেই। যদি ছোটো কোম্পানি হয় তাহলে হবে না। তার জন্য নিজেকে সবসময় নিজের কাছে একটা সেভিংস তৈরি করতে হবে। আর কি তৈরি করতে হবে, এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে একটা। আর কি করতে হবে, দুটো জিনিস এখন তো সবাই জানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে নিজের জন্যে বা নিজের ফ্যামিলির জন্যে। আর যদি পারো তাহলে একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে নিতে হবে। কিন্তু অবভিয়াসলি টার্ম ইন্স্যুরেন্সটা তোমার ডিপেন্ড করবে যে তোমার ফ্যামিলি, তুমি যদি কোথাও, মানে তোমার যদি কিছু হয়ে যায়, তোমার ফ্যামিলি কি সেই যে টাকাটা তোমার মান্থলি দরকার সেটা কি ক্যারি করতে পারবে? যদি পারে, তাহলে পরে টার্ম ইন্স্যুরেন্স না নিলেও চলবে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ইজ মাস্ট। হেলথ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ফান্ড আর সেভিংস ইজ মাস্ট। ওকে,
তো আমি যদি এবার স্যালারির সঙ্গে তুলনা করি, এই হচ্ছে ব্যাপার যে সরাসরি স্যালারির সঙ্গে তুলনা। তাহলে স্যালারির ক্ষেত্রে অবভিয়াসলি যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয়, তাহলে আমার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয় স্যালারি এরকম যে সব সময়ের জন্য সময়ের সঙ্গে সঙ্গে ফিক্সড বা কিছুটা ইনক্রিমেন্ট হতে থাকে, ঠিক, কিন্তু সেটা স্টেবিলিটির সাথে। তোমার মানে কি বলবো, গভর্নমেন্ট সবসময় স্টেবিলিটি প্রোভাইড করে, যেরকমটা আগের স্লাইডে বললাম। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কি হয়, ধরো তুমি গভর্নমেন্ট জবে এখানে একটা রাফ এস্টিমেশন বলছি, তুমি 60,000 টাকার থেকে শুরু করলে মান্থলি, কিন্তু প্রাইভেট জবে অনেক কম, তুমি 15,000 টাকার থেকে শুরু করলে। যদি 15,000 টাকা থেকে তুমি স্যালারি তোমার প্রাইভেট জবে শুরু হয়, হয়তো পরের বছরই তোমার এটা 30,000 টাকা হয়ে গেল। তারপরের বছরই তোমার আরেকটা তুমি সুইচ করলে, হয়ে গেল তোমার 60,000 টাকা। তারপরের বছরই তোমার হয়ে গেল 1,00,000 টাকা। এটা কিন্তু খুবই নর্মাল প্রাইভেট জবের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমার তুমি যদি গভর্নমেন্ট জবে জয়েন করে থাকো, তাহলে প্রথমেই তোমার যে 60,000 টাকা হচ্ছে, সেই 60,000 টাকা হয়তো এই 4 বছর পরে গিয়ে তোমার 70,000 টাকা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই রকম গ্রাফটা হবে। মানে যদি ইন শর্ট বলি, এটা যদি তোমার টাইম হয়, তাহলে পরে, আর এটা যদি ইনকাম হয়, তাহলে পরে প্রাইভেট জবের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম, আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয় এরকম টাইপের। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, তুমি যদি মানে কি বলবো, ভালো করে যদি কাজ না করে বা মার্কেট যদি ডাউন থাকে, তখন কিন্তু গ্রাফটা এরকমও হতে পারে, এরকম 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 এরকম, মানে কি হবে সেটা কেউ জানে না। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে তুমি যদি ভালো করে কাজ করো, জাস্ট আ সেকেন্ড, তুমি যদি ভালো করে কাজ করো, তাহলে অবভিয়াসলি মানে টপ 10% যদি হয়ে থাকো, তোমার যে কোনো ফিল্ড হতে পারে সেটা, তুমি কি ইঞ্জিনিয়ারিং লাইনে দেখতে পারো, বা ডাক্তারের লাইনে দেখতে পারো, বা কোনো এডুকেশন ফিল্ডে বা মেডিকেলের ফিল্ডে, তুমি যদি ভালো করে দেখো যে টপ 10%-এর কিন্তু কোনো সময় কোনো প্রবলেম হয় না। তো তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যে তোমার ফিল্ডে তুমি যাতে বেস্ট এমপ্লয়ি হও, বা বেস্ট সেই কাজটাতে যাতে তোমার বেস্ট মানে সবই জানো, নলেজ থাকে। ঠিক আছে, তাহলে পরে তোমার কোনো প্রবলেম হবে না। তো এরপরে কি করতে হবে, এরপরে যদি আমি ভাবি যে জব সিকিউরিটির কম্পারিজন, তো জব সিকিউরিটির ক্ষেত্রে অবভিয়াসলি গভর্নমেন্ট জবের তোমার এটা বেশি, জব সিকিউরিটি বেশি, প্রাইভেট জবের কম, এটা তো মানে বলার কিছু নেই সেরকমভাবে। ঠিক আছে, তো এরপরে যদি বলি আমি যে কেরিয়ার গ্রোথ কীরকম হবে, এবার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার ওই গ্রাফ একই, যে তোমার ফিক্সড একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারে তোমার এরকম একটা পিরামিড আকারে, তো টপে কেউ বসে আছে, তারপরে দুটো লোক বসে আছে, এইভাবে আর কি, মানে স্ট্রাকচারটা গভর্নমেন্ট জবে। তো এইভাবেই হবে আর কি, এখানে কোনো নেই। কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার এই গ্রাফ রয়েছে, তুমি বেশিরভাগ ক্ষেত্রেই বেশি ওপরে, মানে যদি ভালো করে কাজ করো তোমার গ্রোথ হবে, কিন্তু যদি ভালো করে কাজ না করো তোমার গ্রাফ কিন্তু একটু উপর নিচ হতে পারে। ঠিক আছে, আর অবভিয়াসলি এখানে একটা বেনিফিট থাকে প্রাইভেট জবের ক্ষেত্রে, তোমার জব সুইচের ক্ষেত্রে খুবই সুবিধা। জব সুইচ করে নিলে, ধরো তোমার কোনো কোম্পানিতে, পার্টিকুলার কোম্পানিতে চেঞ্জ হচ্ছে, প্রবলেম হচ্ছে, তুমি চেঞ্জ করে নিলে, এটার একটা বেনিফিট রয়েছে। তো অবভিয়াসলি তোমার প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার কাছে একটা প্রেফারেন্স রয়েছে বা পাওয়ার রয়েছে, যেটা দিয়ে তুমি চাইলেই প্রাইভেট জব চেঞ্জ করতে পারো। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে জব সুইচটা তোমার করতে পারো না। জব সুইচ তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো না, বা করতে গেলেও পরেও তোমাকে মানে আরেকটা গভর্নমেন্ট জবের পরীক্ষা দিয়ে সেখানে পাস করা একটা টাইম টেকিং বিষয়। ঠিক আছে, তো যদি আমি বলি এরপরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে তো এখানে মানে সরকারি চাকরির মতো ওয়ার্ক লাইফ ব্যালেন্স হওয়াটা খুব মানে চাপের ব্যাপার গভর্নমেন্ট, আই মিন প্রাইভেট ক্ষেত্রে। তো অবভিয়াসলি এখানে গভর্নমেন্ট জবের যারা প্রিপারেশান নিচ্ছ, যদি তোমাদের হয়ে যায়, তোমরা বেটার পজিশনে থাকবে, এটুক এক্সপেক্ট করা যায়, যদি ঠিকঠাক তোমার এমপ্লয়িজ সেখানে কোঅপারেটিভ হয় এবং ঠিকঠাক ডিপার্টমেন্টে তুমি চলে যাও। ঠিক আছে, এবার তোমার সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি পাওয়ার সময় অবভিয়াসলি তোমাকে বললাম যে সরকারি চাকরির ক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার, তার আগে তো প্রিপারেশনের একটা টাইম রয়েছে। এবার যদি প্রাইভেট জব বলি, তাহলে প্রাইভেট জবের ক্ষেত্রে তোমার একটা প্রিপারেশনের জন্য একটা টাইম রয়েছে, তারপরে 1 থেকে 2 মাস যদি প্রিপারেশন নাও তাহলেই হয়ে যাবে। তো অবভিয়াসলি এরপরে আমাদের ডিসাইড করতে হবে যে গভর্নমেন্ট জব কার জন্য, বা কারা করতে পারে। ঠিক আছে, স্টেবল
স্টেবল কেরিয়ার যারা চায় তাদের জন্য গভর্নমেন্ট জব ভালো এবং জব সিকিউরিটি ভালো, ঠিক আছে? যদি লং টার্মের জন্য ভাবো তাহলে অবভিয়াসলি গভর্নমেন্ট জব ভালো, ঠিক আছে? একটা জায়গায় 2-3 বছর থেকে তারপর তোমার আরেক জায়গায় তোমার ট্রান্সফার হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো প্রাইভেট জব কার জন্য ভালো? যারা তাড়াতাড়ি শিখতে চায় বা তাড়াতাড়ি জবে ঢুকতে চায়, নতুন কিছু শিখতে চায়, ফাস্ট স্যালারি গ্রোথ করতে চায়, পারফরমেন্সের উপরে প্রেশার সামলাতে পারে, জব সুইচ করার সেটাতে কোনো সমস্যা নেই, রিস্ক নিতে পারে, তারা হচ্ছে আমার প্রাইভেট জব করলে পরে খুবই ভালো হয়। তাহলে পরে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি কী? সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হচ্ছে তোমার ব্যাকআপ প্ল্যান তৈরি করো। আমি তো বলবো যে সবার প্রথমে যদি তুমি চাও গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে, তাহলে 1 থেকে 2 বছর, খুব বেশি বললাম আমি, ঠিক আছে? 1 থেকে 2 বছর তুমি চেষ্টা করো। যদি গভর্নমেন্ট জব হয়ে যায় তাহলে পরে ভালো, আর যদি গভর্নমেন্ট জব না হয় তাহলে কিন্তু আমি বলবো যে সবাইকে একটা প্রাইভেট জবে ঢুকে যেতে। তার কারণ এখানে কী হবে, তুমি প্রাইভেট জবে ঢুকে গেলে তোমার কাজ করতে পারবে, কাজ করলে পরে তোমার মনটাও ভালো থাকবে এবং পয়সা যদি তোমার পকেটে যদি স্যালারি আসে, ইনকাম আসে, তাহলে পরে তোমার কোনো প্রবলেম হওয়ার চান্সেস খুবই কম এবং সেই কী বলবো, স্টেট অফ মাইন্ডটা তোমার খুব ভালো থাকবে। নাহলে যদি 5-6 বছর ধরে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও তাহলে কিন্তু একটু মানসিকভাবে চাপের সম্মুখীন হতে পারো, ঠিক আছে? এবার হ্যাঁ, এবার হচ্ছে নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য 7টি প্রশ্ন, দ্যাট ইজ তোমার কেরিয়ার বেছে নেওয়ার আগে তোমাকে ভাবতে হবে। ধরো কথার কথা বলছি, তুমি কি চাও? মানে তুমি কি চাও যে তাড়াতাড়ি ইনকাম করতে হবে, তোমাকে তাড়াতাড়ি ইনকাম শুরু করতে হবে, যে তুমি বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, তুমি তাড়াতাড়ি শুরু করতে চাও, তাহলে পরে আমি বলবো যে প্রাইভেট জবটা বেস্ট তোমার জন্য। এবার আমি কি মানে কয়েক বছর কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারবো? যদি মনে হয় যে পারবো, তাহলে পরে তুমি গভর্নমেন্ট জবের উপরে প্রিপারেশান নিতে পারো। কিন্তু যদি মনে হয় যে পারবো না, তাহলে আবার প্রাইভেট জবে যেতে পারো। এবার যদি বলো যে জব সিকিউরিটি দিক থেকে, তাহলে বলবো যে গভর্নমেন্ট জব বেটার, তো সেখানে যেতে পারো। তো স্যালারি গ্রোথ যদি চাও তুমি, তাহলে পরে প্রাইভেট জবে যেতে পারো। নতুন কিছু শিখতে চাও, প্রাইভেট জবে যেতে পারো। ট্রান্সফারের ক্ষেত্রে তোমার গভর্নমেন্ট জব একটা 3-4 বছর পর পর চেঞ্জ করে এবং প্রাইভেট জবের ক্ষেত্রে তো অবভিয়াসলি বেশিরভাগ সময়ই একটা জায়গা হয়। যদি না হয়, তোমার পছন্দ না হলে আবার জব সুইচ করে নেবে, কিন্তু সেম প্লেসে তুমি থাকতে পারবে, ঠিক আছে? এটা চান্সেসটা বেশি। এবার 7 নাম্বার যেটা লাস্ট প্রশ্ন, সেটাই হচ্ছে আমি বলবো সবার থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার পরিবারের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, সেটা তোমার কী? তোমার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে এক ধরনের ডিসিশন হবে, যদি ঠিকঠাক টাকা না থাকে তোমাকে তাহলে অন্যরকম ডিসিশন নিতে হবে, দ্যাট ইজ তোমার প্রাইভেট জব, ঠিক আছে? এইবার হচ্ছে আমি যদি ডিরেক্টলি বলি যে আমার ডিসিশন কী, যদি আমি তোমার জায়গায় থাকি, আমি বলবো যে দুটো চাকরি খুবই ভালো, কিন্তু দেখতে হবে ওই লাস্ট যে পয়েন্টটা বললাম তোমাদের, যে নিজের স্ট্যাটাসটা কী, ফ্যামিলির স্ট্যাটাস এবং নিজের পরিস্থিতি কী, তার উপরে তোমাকে ডিসাইড করতে হবে। হতে পারে তুমি 3-4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, গভর্নমেন্ট জবের জন্য হচ্ছে না, তখন আমি বলবো যে ভাই এবার একটু প্রাইভেট জবের জন্য ভাবতে হবে। কিন্তু আদারওয়াইজ যদি অন্য কোনো অপশন না থাকে, তখন কিন্তু ভবিষ্যতে প্রবলেম হবে। তো এবার যদি ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে পরে হচ্ছে সবসময় যদি প্রাইভেট জবে যেতে চাও, সেখানে তোমার স্কিল, ইন্টারেস্ট, হ্যাঁ, তোমার ইনকামের কী রিকোয়ারমেন্ট আছে সেগুলো, বা তোমার কেরিয়ার গোল কী আছে, সেই জিনিসগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে। তো এই হলো কনক্লুশন অফ দি ভিডিও, যে সবসময় নিজের ফ্যামিলি বা নিজের কী স্ট্যাটাস রয়েছে সেই জিনিসটা দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কি করতে চাও সেটা আমাকে একবার কমেন্ট সেকশনে জানাতে পারো, বা যদি অন্য কোনো তোমার কিছু জানার থাকে সেটা তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো। আর যদি ভালো লেগে থাকে, এতদিন দেখে থাকো, তাহলে পরে তুমি একটা লাইক করতে পারো ভিডিওতে। থ্যাংক ইউ, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, বাই বাই।